আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত নিয়ে ডুয়েল গেম খেলল বাংলাদেশ। তারেক রহমানের সফরের দিকে তাকিয়ে আছে দিল্লি। তুরস্কের সঙ্গে সংঘাত তৈরি করায় ইসরায়েলকে নিন্দা। এবার বিস্তারিত। ভারতের গণমাধ্যম দ্য ওয়ালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে দ্বিপাক্ষিক সফর নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সে দেশের সরকার। দুদেশের সম্পর্কের উন্নতির জন্য অপেক্ষা করতে চায় বাংলাদেশ সরকার, বলেছেন সে দেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশের সরকারি নিউজ এজেন্সি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বলেছেন, সম্পর্কের কাঙ্ক্ষিত ইতিবাচক অগ্রগতি হলে আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ বিবেচনা করবে বাংলাদেশ সরকার। হুমায়ুন কবির বলেছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। তিনি আরো বলেছেন, আগামী 12-13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন থাকলেও সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বজায় রেখে বাংলাদেশ এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে। তবে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে ঢাকা ইতিবাচক মনোভাব ব্যক্ত করবে। দ্য ওয়ালের মতে, ওয়াকিবহাল মহলের ধারণা আপাতত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনিচ্ছা প্রকাশ করলেও ব্রিক্স সম্মেলনে যোগদানের সম্ভাবনা জিইয়ে রেখে তারেক রহমানের এই উপদেষ্টা দ্বিমুখী উদ্দেশ্য সাধনের কৌশল নিয়েছেন। সফরের সম্ভাবনা জিইয়ে রেখে ঢাকার তরফে বার্তা দেওয়া হয়েছে, তারা সফর নিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। অন্যদিকে ভারতকে চাপে রাখতে শর্ত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত ছাড়াও চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা সুযোগ পেতে পারেন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও ভারত সরকার তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। 2023-এ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। দ্বিপাক্ষিক ওই সফরের সম্ভাবনা ভেস্তে যায় 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের পর। বাংলাদেশ সরকার অভিযোগ করে, সাবেক প্রধানমন্ত্রীকে মিডিয়ার সামনে কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে অসম্মান করেছে। সাংবাদিক বৈঠকে হাসিনা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য উস্কানিমূলক কথা বলেছেন। হুমায়ুন কবির ভারত সরকারের হাসিনাকে মুখ খুলতে দেওয়ার ওই সিদ্ধান্তকে গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশে 1,500-এরও বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরাচারী শাসনের পতনের পর অপরাধী হিসেবে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সেখানে রাজনৈতিক কিংবা মিডিয়াতে কথা বলার সুযোগ দেওয়া ভারতের গণতান্ত্রিক শিষ্টাচার পরিপন্থী। তারেক রহমানের এই উপদেষ্টার কথায়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অস্থিতিশীল তৎপরতা চালানো কিংবা দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি, সন্ত্রাসী বা খুনিকে স্পেস দেওয়ার ঘটনা বাংলাদেশের কোটি কোটি মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম অনুযায়ী দিল্লি এটিকে কোনোভাবেই যৌক্তিক প্রমাণ করতে পারে না। সে সঙ্গে তা কোনো অবস্থাতেই মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে যুক্তিগ্রাহ্য করা যায় না। এ বিষয়ে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে সরকার ইতিমধ্যে নয়াদিল্লির কাছে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যে কোনো বাংলাদেশ বিরোধী অপতৎপরতা বন্ধে কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় ভারত সরকার প্রস্তুত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইন শৃঙ্খলা ও অর্থনীতির উপর বহুমুখী চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করেছে। বিশেষ করে কক্সবাজারের শিবিরগুলোকে ঘিরে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। বনভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপের পাশাপাশি মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধের ঝুঁকিও তৈরি হয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির কারণে সরকারের ওপর মানবিক ও আর্থিক দায় বাড়ছে। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে বিপুল সম্পদ ব্যয় হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতিতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বড় অংশ 2017 সালের পর বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থাপিত বিভিন্ন শিবিরে বর্তমানে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে অর্থায়নের ঘাটতি ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় সংকটটি ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। এদিকে রোহিঙ্গা শিবিরগুলোতে মাদক চোরাচালান, মানব পাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্তবর্তী অবস্থানের কারণে মিয়ানমার থেকে মাদক প্রবেশ এবং বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত সবচেয়ে বেশি মানুষ বাস করেন। সেখানে প্রায় 1,41,000 ইরানি বংশোদ্ভূত মানুষ আছেন। 1979 সালের ইসলামী বিপ্লব ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের পর হাজার হাজার ইরানি যুক্তরাষ্ট্রে এসে ক্যালিফোর্নিয়াকে বেছে নেন। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড ও বেভারলি হিলস এলাকায় পারস্য সংস্কৃতি, রেস্তোরাঁ ও ব্যবসা বাণিজ্য গড়ে ওঠায় একে তেহরানজেলস বলা হয়। লস অ্যাঞ্জেলস কাউন্টিতেই লক্ষাধিক ইরানি আমেরিকান বসবাস করেন এবং সমগ্র দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে। এই কমিউনিটিতে বিভিন্ন ধর্মের ও সংস্কৃতির মানুষ রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইরানি, ইহুদি, আর্মেনীয় ও আজেরি বংশোদ্ভূতরা। ব্যবসা ও পারস্য খাবার, সুপারমার্কেট এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে তারা নিজেদের ঐতিহ্য বজায় রেখেছেন। ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রং দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। এর আগে গতকাল ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজের ওপর লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হরমুজকে তিনি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন। গতকাল করা তার পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্টেও শেয়ার করা হয়। এদিকে ট্রাম্পের এমন পোস্টের পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে, আর তা না হলে বিভ্রান্ত এই লোকটির ভুল ধারণা আমরাই ভেঙে দেব। তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি নেতানিয়াহুর এই পদক্ষেপকে বোকামিপূর্ণ আখ্যা দিয়ে বলেছেন, এর পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে। তার মতে নির্বাচনের আগে নিরাপত্তা সংকট তৈরি করে জনমনে উদ্বেগ বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি পোস্টে লিখেছেন, তুরস্কের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে নেতানিয়াহু বেপরোয়া ও বোকামিপূর্ণ কাজ করছেন। নেতানিয়াহুর এই পদক্ষেপের ক্ষেত্রে কোনটি বেশি বেপরোয়া নাকি বোকামি তা বলা কঠিন। তিনি বলেন, নির্বাচনের আগে ধারাবাহিকভাবে নিরাপত্তা সংকট তৈরি করে জনমনে উদ্বেগ বাড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টি স্পষ্ট। তুরস্ক, ইরান বা বাশার আল আসাদের সিরিয়া নয় উল্লেখ করে বারাক বলেন, আঙ্কারার সঙ্গে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। যোগাযোগের মাধ্যমে তুরস্কের সঙ্গে যে কোনো কৌশলগত সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান, নিয়ন্ত্রণে রাখা কিংবা পিছিয়ে দেওয়া সম্ভব, কিন্তু নেতানিয়াহু পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এহুদ বারাক আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তার চেয়ে নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে টিকে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
যুদ্ধের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থতা এবং সম্ভাব্য রাজনৈতিক পরাজয়ের মুখে তিনি যেন নেশাগ্রস্ত জুয়ারির মতো আচরণ করছেন। তিনি বলেন, নেতানিয়াহুর বেপরোয়া কর্মকাণ্ড বিশ্ব ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যেসব মিত্র বন্ধু এখনো রয়েছে তাদেরও গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। নেতানিয়াহুর কারণে ইসরায়েলের নিরাপত্তা ও কূটনীতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলেও মন্তব্য করেন বারাক। তার মতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন নতুন কোনো বেপরোয়া পদক্ষেপ নেয়ার কোনো মানে নেই। এদিকে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার গোলান। তিনি বলেছেন, এই হামলা ইসরায়েলের মিত্রদের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান বলেন, এই হামলা ইসরায়েলকে তুরস্কের সঙ্গে সংঘাতের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে আবারও সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে, আর এর মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে, বিশেষ করে দেশের নিরাপত্তার ক্ষেত্রে। গোলান নেতানিয়াহুকে চরমপন্থী ও অবিশ্বস্ত নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার উপর আস্থা রেখে স্থিতিশীল আঞ্চলিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে ইসরায়েল এক পর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে, এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনভ। তার মতে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে নেবে এবং এক পর্যায়ে নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতাই হারাতে পারে ইসরায়েল। তার দাবি, যুদ্ধকে আরও তীব্র করে যুক্তরাষ্ট্র ও পুরো নেটো জোটকে সংঘাতে জড়ানোই ইসরায়েলের মূল লক্ষ্য। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনভ এসব কথা বলেন। আপতি আলাউদ্দিনভ বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান, সামরিক রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান ও আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আলাউদ্দিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হবে, এই বিষয়টি সবার বুঝতে হবে। তার মতে সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো নেটো জোটকে যুদ্ধে টেনে আনাই ইসরায়েলের লক্ষ্য। তিনি বলেন, আমাদের বুঝতে হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়বে। আমার মনে হয় সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র ও পুরো নেটো জোটকে এতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের মূল লক্ষ্য। আলাউদ্দিনভ আরও বলেন, শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না। সিরিয়া ইস্যুতে আঙ্কারা বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করে তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি জানান, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাটস উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনা নির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোয়ানের জন্য শ্রেয় হবে, কারণ আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করা ঠিক হবে না। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।